আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যেন বদলে ফেলেছে তার চিরচেনা রূপ। সকাল থেকে ব্যস্ত রাজধানীর রাজপথ থেকে অলিগলি সবই প্রায় ফাঁকা। মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, ছুটির দিনের রাজধানীর রাস্তার গাড়ি চলাচল কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যেখানে সবচেয়ে বেশি যানজট থাকে সেই জায়গাগুলোতে আমরা ঘুরে দেখেছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের কোনো খবর নেই এবং আমরা দেখছি যে অনেকটা ফাঁকা এবং কোনো ধরনের আসলে স্বাভাবিক যে ট্রাফিক সিগন্যাল সেগুলোও কিন্তু আমরা দেখছি না। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেসব ট্রাফিক সিগন্যাল কর্মকর্তা ছিল তারাও কিন্তু অনেকটা অলস সময় পার করছেন এবং কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল দেওয়ার আসলে প্রয়োজন হচ্ছে না। বাস এবং অন্যান্য যানবাহনের সংখ্যা যেহেতু কম, সেহেতু নিজেদের মতো আসলে নিজেরাই চলে যাচ্ছে। আমরা এমনটাই কিন্তু দেখছি এই মৎস্য ভবন থেকে। এর আগে আমরা বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন সড়ক, বিভিন্ন পয়েন্ট আমরা ঘুরে দেখেছি, সেগুলোও তো কিন্তু অনেকটা একই রকম চিত্র ছিল এবং কোনো ধরনের আসলে যানজট নেই এবং এটিকে আসলে অনেকটা উপভোগ করছেন রাজধানীবাসী। আমরা দেখছিলাম যে বিভিন্ন জন আসলে ব্যক্তিগত যানবাহন, বিশেষ করে মোটর বাইক এবং রিক্সা সহ অন্যান্য যানবাহনে চড়ে আসলে এই যে ফাঁকা ঢাকা শহরকে আসলে উপভোগ করছেন এবং যেসব গণপরিবহন রাস্তায় চলছে সেগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা নেই বললেই চলে এবং খুব কম সংখ্যক যাত্রী নিয়েও কিন্তু সেগুলো চলছে এবং এটি কিন্তু রাজধানীতে খুব বেশি আসলে চোখে পড়ে না। আমরা বেশ কিছু ঈদের সময়গুলোতেই শুধু এমনটা চোখে পড়ে এবং তবে এই যে সাধারণ মানুষের সংখ্যা কম, এটি কিন্তু বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের কিন্তু অনেকটা ভোগান্তি তৈরি করেছে। যখন আমরা দেখছিলাম যে অনেক রিক্সা চালক যারা অভিযোগ করছেন যে আসলে তাদের আয়ের সংখ্যাটা কিন্তু খুব কম হয়ে গিয়েছে এবং সেই সংখ্যা কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় এটি কিন্তু অনেক কম এবং তাতে উপার্জন কম হওয়াতে তারা অনেকেই অখুশি। তবে যেহেতু রাস্তা ফাঁকা, ফলে একটি ভাড়া পেলে আসলে খুব কম সময়ের মধ্যে গন্তব্যে যেতে পারছেন, ফলে সেটিও কিন্তু তাদের আরেকটি বাড়তি যোগ করছে এবং সেটিও তাদের জন্য প্রেরণার মনে করছেন। এবং এটি যদি ফাঁকা ঢাকাটা অনেকেরই কাম্য, কারণ খুব কম সময়ের মধ্যে আসলে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন এবং আমরা দেখছিলাম যে যারা বিশেষত বাইক ব্যবহার করেন তারাও কিন্তু খুব বেশি খুশি যে খুব কম সময়ের মধ্যে ঢাকা শহরে চলাফেরা করে যাচ্ছে। যারা যেসব জায়গা আসলে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই সব সিগন্যালে কিন্তু কোনো ধরনের অপেক্ষা ছাড়াই তারা পার হচ্ছেন, এমনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে সেটি আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তৎপর রয়েছে। বিভিন্ন জায়গায় টহল পুলিশ তারা কিন্তু টহল দিচ্ছে, একই সাথে র্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঢাকা শহরে তৈরি না হয় সেটির জন্য। এবং যেহেতু যানবাহনের সংখ্যা কম, খুব দ্রুত গতিতে কিন্তু বাস সহ অন্যান্য যানবাহনগুলো যাচ্ছে, ফলে সাধারণ মানুষ আসলে আশঙ্কা করছেন যে বিভিন্ন সময় এটি দুর্ঘটনার একটি বড় কারণ হতে পারে। আমরা গতকালকে দেখেছিলাম যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ফাঁকা ঢাকায় যেন খুব বেশি দ্রুত গতিতে গাড়ি না চালায়। আমরা দেখি একজন সিএনজি চালকের সাথে একটু কথা বলবো, চেষ্টা করব। এই ঢাকা শহরে তো এখন ফাঁকা, কেমন গাড়ি চালাচ্ছেন এবং ইনকাম কি? আরামে লাগে, খুবই ভালোই লাগে। এর লাগা কোনো জাম নাই, যত্রা নাই, কিচ্ছু নাই। এইভাবে যদি সারা বছর ধরে থাকে তাহলে অনেকটা শান্তি। যদি টাকা 2-1 টাকা ভাড়া কম হয় তারপরেও ভালো। মহাজনরা তো মনে করেন অতিরিক্ত জমা নেই, জমা কোনো ছাড় নাই। একদিন দিছে ফিরি, আজকে নিব জমাটা কর না 1200 টাকা, 1 টাকা কম নাইকা। এমনি বাংলাদেশটা নষ্ট হয়ে যেতেছে। মানুষ এইভাবে চলতে গেলে অনেকটা কষ্ট। মানুষ এবারকার বছরে পারে নাইকা ঠিক মতো ঈদ করতে। সিএনজি আলাগো মতো অভাবের মতো কেউ নাই। এই মিশুকের দুনিয়াটা দিছে মাইরা। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে ফাঁকা ঢাকা শহরে তাদের চলাচলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তারা চলাচল করতে পারছেন, ফলে যে উপার্জন সেটি হয়তো
কিছুটা কমেছে, তবে ফাঁকা ঢাকা শহরে যারা চলাচল করছেন সেটি কিন্তু অনেকেই উপভোগ্য এবং সেটি আসলে অনেকেরই কাম্য। আমরা দেখছিলাম যে যেহেতু যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে ঢাকা শহরে, ফলে বায়ুর কোয়ালিটি যেটি সেটি কিন্তু আমরা দেখছিলাম যে বাড়ছে এবং গত বেশ কিছুদিন ধরে কিন্তু ঢাকার অবস্থান প্রথম 3-এর মধ্যে ছিল, কিন্তু গতকালকে থেকে সেটি কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে, অর্থাৎ বায়ুর যে মান সেটি কিন্তু অনেকটা উন্নতি করেছে এবং সেটি কিন্তু ঢাকার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিতে কিন্তু অনেকটা সহায়ক হয়েছে। এবং আমরা একজন পথচারীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় গিয়েছিলেন? এই যে ফাঁকা ঢাকা শহর কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে। আমরা যারা ঢাকা আছি বর্তমানে ঘোরাফেরা করলাম পার্ক দিয়ে, অনেক ভালো লাগতেছে। কোনো নিরাপত্তার সংখ্যা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা আছে, যানজটের ভিড় কম আছে, সব মিলে পরিবেশটা ভালো আছে। থ্যাংক ইউ। আমরা একজন পথচারীর সাথে কথা বলছিলাম। আসলে যেহেতু যানবাহনের সংখ্যা অনেকটাই কম, ফলে মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে চলছে এবং এই যে সব সিগন্যালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো সেটি কিন্তু এখন আর করতে হচ্ছে না। সবাই কিন্তু অনেকটা খুব কম সময়ের মধ্যে সেই সব সিগন্যাল পার হচ্ছে এবং গন্তব্যে যাচ্ছে। এটি কিন্তু রাজধানীবাসীর জন্য অনেকটা প্রত্যাশিত এবং প্রতি ঈদে আসলে এই এমন চিত্রই আসলে দেখা যায় এবং সেটি কিন্তু অনেকেই সেটি উপভোগ করেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ঈদের ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী নিশু মল্লিক। নিশু, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন? শায়না, আসলে ঈদের ছুটি উপভোগ করতে প্রতি বছরই ঈদের মৌসুমে রাঙামাটিতে পর্যটকদের ঢল নামে। তো গতকাল ঈদের দিন আসলে আমরা রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, আরণ্য হলিডে রিসোর্ট, পলওয়েল পার্ক সহ আরো বেশ কিছু, সবলং ঝর্ণা, আরো বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন স্পট আমরা ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের উপস্থিতি খুব বেশি ছিল সেটি বলা যাবে না। তবে স্থানীয় যারা আছেন তারা বিকেলবেলা তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে তারা এসেছিলেন। পাশাপাশি কিছু কিছু পর্যটক আমরা দেখতে পেয়েছি যারা এসেছিলেন এই সকল বিনোদন কেন্দ্রগুলোতে। তবে আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকদের উপস্থিতি আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমি বর্তমানে রয়েছি রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে। সকালবেলা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙামাটির বাইরে থেকে অনেক পর্যটক ইতিমধ্যেই পর্যটন ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছেন এবং এখান থেকে তারা এই ঝুলন্ত সেতু ঘুরে এখান থেকে আমাদের যে পর্যটন নৌঘাট রয়েছে সেখান থেকে তারা টুরিস্ট বোট রিজার্ভ করে অন্যান্য যে সকল বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে শুভলং ঝর্ণা, রাজবন বিহার, সে সকল নৌ বিহারে তারা বেরিয়ে যাচ্ছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে রাঙামাটির যে অপরূপ রাঙামাটি সেটি সত্যি তাদেরকে মুগ্ধ করে, সে কারণেই তারা আসলে প্রতি বছরই সুযোগ পেলেই রাঙামাটিতে ছুটে আসার তারা চেষ্টা করেন। আমরা আরো কথা বলেছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে রাঙামাটিতে আসলে পর্যটকদের যে ঢল প্রতি বছর ঈদের ছুটিগুলোতে আসলে হয় সেটি এখনো শুরু হয়নি, তবে তিনি আশা করছেন যে এই বছর এই মৌসুমেও প্রায় 20 থেকে 30 হাজার পর্যটক সমাগম হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে সেটি বলছিলেন এবং তিনি আরো বলছিলেন যে পর্যটকদের বরণ করে নিতে যে সকল সামগ্রিক প্রস্তুতি রয়েছে সে সামগ্রিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা আরো কথা বলেছিলাম পর্যটন নৌঘাটের ব্যবস্থাপকের সাথে ফখরুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে পর্যটকদেরকে বরণ করে নিতে এবং পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণের সুবিধা দিতে তারা যে সকল টুরিস্ট বোট রয়েছে সেগুলো সংস্কার কাজ, রং করা থেকে শুরু করে সবকিছু ভালোভাবেই সম্পন্ন করেছেন এবং এরপরেই টুরিস্ট
গেস্টরা যখন আসবেন তিনি আশা করছেন যে খুব ভালো একটি সেবা তারা দিতে পারবেন। শাহিনা, আমি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, রাঙামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেক পর্যটন কেন্দ্র, গত 24 তারিখ আসলে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার শিকার হয় সাজেক পর্যটন কেন্দ্র। তো যার ফলে সেখানকার প্রায় 35টি রিসোর্ট কটেজ আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এই ঈদের মৌসুমগুলোতে আসলে সাজেকে অনেক বেশি পর্যটক সমাগম ঘটে থাকে আমরা অন্যান্য বছরগুলোতে যেগুলো দেখেছি, কিন্তু এবার আসলে সাজেকের পর্যটনে খরা চলছে বলে বলা যায়। আমরা কটেজ মালিক সমিতি অফ সাজেকের কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে আসলে খুবই দুঃখের সাথেই বলেছেন যে তারা খুবই হতাশ, আসলে এবার যে ঈদের যে ব্যবসা সেটি আসলে তারা একেবারেই করতে পারছেন না। সাজেকে পর্যটকদের উপস্থিতি আসলে একেবারেই কম। আর কিন্তু রাঙামাটিতে আজ ঈদের দ্বিতীয় দিন থেকেই পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং এই পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু থেকে পর্যটক উপস্থিতির সর্বশেষ। শায়না, ধন্যবাদ নিশু মল্লিক আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব বান্দরবানে। সেখানে আমাদের সহকর্মী নয়ন রয়েছেন আমাদের সাথে। নয়ন, দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন, তাদের উপস্থিতির বিস্তারিত নিয়ে জানাবেন। শাহিনা, ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিন পার্বত্য জেলা বান্দরবানের পরিবেশ অনেকটা শান্ত, যার কারণে দূর দূরান্তের যারা পর্যটক এবং স্থানীয় আশপাশের জেলার যারা ভ্রমণ পিপাসু পর্যটকরা রয়েছেন তারা গতকাল থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন পর্যটন স্পটে তারা ঘোরার জন্য আসেন। এখন যদিও বা সকালবেলা, এই মুহূর্তে পর্যটন স্পট গুলোতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকে, বিকেল নাগাদ পর্যটকের উপস্থিতি বাড়ে। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে দীর্ঘদিন ধরে নানা কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ডিবি সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কড়া নিরাপত্তার কারণে বান্দরবানে এখন ভ্রমণের জন্য একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে এখন যারা ভ্রমণ পিপাসু পর্যটক কক্সবাজারে আসেন, কক্সবাজারের পার্শ্ববর্তী হওয়ায় বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম এইসব পর্যটন স্পট গুলোতে আসলে ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখেছি যে গতকাল থেকে বান্দরবানের যে পর্যটন স্পট গুলো নীলাচল, নীলগিরি, মেঘলা সহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে, সেই পর্যটন স্পট গুলোতে পর্যটকের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার সদস্যরাও আমরা দেখেছি বিভিন্ন স্পট গুলোতে তাদের উপস্থিতি দেখেছি। মূলত এখানে যারা পর্যটকরা ঘুরতে আসবেন তাদের নিরাপত্তার জন্যই তারা কাজ করছেন। যেই উপজেলা প্রশাসন রয়েছে, আমি এই মুহূর্তে যেখানে আছি নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন পর্যটন কেন্দ্রে, এখানে উপজেলা নির্বাহী অফিসারের এই পর্যটন স্পটটি দেখভাল করে থাকেন, যার কারণে এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন তাদের নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যারা ভ্রমণ পিপাসু এবং ঈদ উপলক্ষে অনেকে এখানে ঘুরতে এসেছেন। এখানে যে উপবন পর্যটন কেন্দ্র রয়েছে, উপবন পর্যটন লেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজের এপার থেকে ওপারে অনেকে ঘোরাঘুরি করছে, কেউ ছবি তুলছে, কেউ নৌকায় করে যেখানে যে হ্রদ রয়েছে হ্রদের মধ্যে আসলে ঘোরাফেরা করে সময় পার করছে। অর্থাৎ এবারে আমরা গতকাল বিভিন্ন পর্যটকদের সঙ্গে কথা বলেছি, আজও কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে নতুন বাংলাদেশে এখন একটি শান্তির পরিবেশ বিরাজ করছে সবখানে, যার মধ্যে পার্বত্য জেলা বান্দরবানই এখন অনেকটা শান্তি রয়েছে। এখানে খুনোখুনি, হানাহানি অনেকটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, যার কারণে যারা ঘুরতে আসছেন পর্যটকরা তারা নিরাপদে নির্দ্বিধায় বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ঘুরে বেড়ানোর একটা সুযোগ হয়েছে। আমি আসলে টুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন, টুরিস্ট পুলিশ বিভিন্ন পর্যটন স্পট গুলোতে তারা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীও যারা পর্যটকরা আসছেন তাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমি একটু এখানে একজন উদ্যোক্তা আছেন, একটু কথা বলতে চাই। এখানে পর্যটক মার্শাল্লাহ, এখানে অনেক পর্যটন আছে। এখানে জানা মতো কালকেও 3000-এর উপর আসছে। এখনো যা পর্যটন বাইরে থেকে আসতে পারে না, যদি ঈদ উপলক্ষে অনেকে ফ্যামিলির কাজে বা আত্মীয় স্বজনের কাজে তারা ব্যস্ত ছিল, তবে আশা করি আজ থেকে আরো অনেক বেশি হবে, আমি আশা করি। একজন পর্যটক উদ্যোক্তা যেটি বলছিলেন, আসলে আমরা গতকাল থেকে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জানছিলাম, 2 থেকে 5 তারিখ পর্যন্ত বান্দরবানে
পর্যটকের উপচে পড়া ভিড়ের একটি কথা বলা হচ্ছে। এই বন্ধের সময়ে আসলে বান্দরবানে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকের উপস্থিতি বাড়বে, তিনি তেমনটি জানাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে শিশুরা, বিশেষ করে সকাল এই সময়টাতে শিশুরা দোলনায় চড়ে সময় পার করছে, কেউ ছবি তুলছে। আসলে এক অন্যরকম একটি অনুভূতির মধ্য দিয়ে এবারের ঈদ পালিত হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আসলে কথা বলেছিলাম, তারা তিনি যেটি বলেছেন, আসলে বান্দরবন এখন অনেকটা শান্তির নগরীতে পরিণত হয়েছে, যার কারণে এখানকার যারা পর্যটকরা আসছেন তাদের জন্য নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি উপবন পর্যটন কেন্দ্র, এই কেন্দ্রটি কক্সবাজারের একদম খুবই নিকটবর্তী একটি উপজেলা। এই উপবন পর্যটন কেন্দ্রে ঝুলন্ত ব্রিজ থাকার কারণে বান্দরবন সদরে যেই মেঘলা ঝুলন্ত সেতু রয়েছে তার কিছুটা আসলে প্রভাব এখানে রয়েছে। এখানে পর্যটকরা ঘুরতে আসেন। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে যে আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছি, এলাকার ছেলে লেগে অনেকদিন আসা হয় নাই, আজকে আসলাম, এসে দেখছি খুব ভালো লাগতেছে। ধন্যবাদ নয়ন আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানকার দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা। হামজান, দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন, পর্যটনের বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শায়না, হবিগঞ্জের পর্যটন স্পট যদি আমি বলি আপনাকে, 3টি স্থান, এর মধ্যে সাতচল্লিশ জাতীয় উদ্যান, চা বাগান এবং রেমাকালাঙ্গা বনাঞ্চল। এই ঈদে, আজকে ঈদের দ্বিতীয় দিন, এই ঈদে কিন্তু আসলে সাতচল্লিশ জাতীয় উদ্যানে এবং চা বাগানে কিন্তু আসলে পর্যটকদের উপচে পড়া ভিড়। আমি যদি গতকালের চিত্র যদি বলি, গতকাল কিন্তু আসলে আমরা সাতচল্লিশ জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে বিষয়টি জেনেছি, আসলে গতকাল সকাল 10টার পর থেকে আসলে পর্যটকরা সাতচল্লিশ জাতীয় উদ্যানে এসে ভিড় করেছেন এবং বিভিন্ন চা বাগানে আমরা কিন্তু দেখেছি দর্শনার্থীরা তারা আসে চা বাগানের যে সৌন্দর্য সেটা উপভোগ করছেন এবং তারা সময় কাটাচ্ছেন। এবং আজকেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই পর্যটকরা সাতচল্লিশ জাতীয় উদ্যানে আসতে শুরু করেছেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি, এই 3টি স্থান ছাড়া কিন্তু আসলে হবিগঞ্জের মধ্যে যেই পর্যটন কোনো স্পট নেই। কিন্তু এর আগে আমরা যেটি দেখেছি যে অন্যান্য বছর কিন্তু হবিগঞ্জের বিভিন্ন এলাকাতে যেটি হাওর, বিশেষ করে হাওর অঞ্চল কিন্তু আসলে মানুষ ঈদকে ঘিরে তারা সেদিকে তারা সৌন্দর্য, হাওরের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে গিয়েছিলেন। তবে এবছর যেহেতু এখন পর্যন্ত হাওরে কোনো পানি নেই, যে কারণে আসলে হাওরের যে দৃশ্য সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে দেখার কোনো সুযোগ নেই। তো এর কারণে কিন্তু আসলে মূলত গতকাল অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু সাতচল্লিশ জাতীয় উদ্যানে এবং চা বাগানগুলোতে কিন্তু আসলে পর্যটকদের উপচে পড়া ভিড়। এবং যেটি আসলে আমাকে এখানকার সাতচল্লিশ জাতীয় উদ্যানে এসে যারা এসেছেন তারা অনেক পর্যটক দাবি করছেন যে আসলে এখানে কিন্তু আসলে পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই। শুধুমাত্র সাতচল্লিশ উদ্যান কর্তৃপক্ষের যেই গার্ডরা আছেন শুধু তারাই, এখানে কোনো টুরিস্ট পুলিশের ব্যবস্থা নেই। তারা যেটি দাবি করছেন পর্যটকরা যেন এখানে দ্রুত সময়ের মধ্যে একটি টুরিস্ট পুলিশের ব্যবস্থা করা হয় এবং যাতে আইন শৃঙ্খলা রক্ষায় তারা যাতে কাজ করতে পারেন। এবং এবং এখন পর্যন্ত আসলে হবিগঞ্জের যেই পর্যটন স্পটগুলোতে আজকে যেহেতু মাত্র শুরু হয়েছে, পর্যটকরা আসতে শুরু করেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা যদি গতকালকে সাথে আজকে কম্পেয়ার করি তাহলে কিন্তু আসলে আজকে কিন্তু আসলে এখানকার জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তারা বলছেন যে আজকেও পর্যটকরা আসবেন। তো এই ছিল শায়না আমার কাছে হবিগঞ্জের পর্যটন স্পটগুলোর সবশেষ তথ্য। ধন্যবাদ হামজা আপনাকে। দর্শক, রাঙামাটি, বান্দরবান এবং হবিগঞ্জ থেকে পর্যটন পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের ছুটি উপভোগ করতে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে জনসমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা পর্যটকেরা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ
ধন্যবাদ শাহিনা। ধন্যবাদ শাহিনা। আমি কক্সবাজারের আজকে লক্ষ পর্যটকের মুখরিত কক্সবাজার নগরী দীর্ঘ 1 মাস ছুটির পরে রমজান মাসের আজকে সকাল থেকে লক্ষ লক্ষ লোক সমুদ্রের স্নানে মক্ত রয়েছে। পরিবার পরিজন নিয়ে পর্যটক যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা তাদের মনের আনন্দে সাগরের ঢেউয়ের সাথে মিশে গেছে এবং বিশ্বের 2তম সমুদ্র সৈকতের যেই কলাতলি পয়েন্টে আজকের এটির দৃশ্য আমি আপনাদেরকে যেটা দেখা যাচ্ছে, আজকের পর্যটন ব্যবসায়ীদের মুখে অনেকদিন পরে হাসি ফুটেছে। তারা বললো যে দীর্ঘ 1 মাসের পর্যটন খরা কেটে এখন তাদের যেই বন্ধ ভাব ছিল সেটা কেটে গেছে। এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা বললো যে দীর্ঘ দিনের দেশের অস্থির পরিবেশ এবং সবকিছু স্বজন হারানো সবকিছু একেবারে তারা মন থেকে বিদায় দেওয়ার জন্য সমুদ্রকে তারা বেছে নেন। সমুদ্রের যেহেতু বিশালতা বেশি, নৈসর্গ সুন্দর এবং সমুদ্রের ঢেউয়ের সাথে তারা নিজেকে মিশিয়ে দেন। আমাদের যেই হোটেল মোটেল মালিক সমিতি যারা রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো যে আজকে তাদের প্রায় 80% হোটেল রুম বুকিং রয়েছে এবং তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে তারা পর্যটক সেবার জন্য মুখিয়ে হয়েছে। এবং আমাদের টুরিস্ট পুলিশ জানিয়েছে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন এবং তারা সৈকতের লাবণী, সুগন্ধ এবং গলাদলি পয়েন্টে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটা স্বাদ রব এবং নিরাপত্তার সব বলয় সারা কক্সবাজারকে মুখরিত করেছে। এবং কক্সবাজারের আপনাকে জানিয়ে রাখি যে সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিনোদনের জন্য শিশুদের এবং বিশেষ করে শিশুদের জন্য আনন্দ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তবে পর্যটকদের কিছু অভিযোগ রয়েছে, তারা বললো যে এখানে বিছড়িয়ে প্রচন্ড গরম হওয়ার সুপ্রিয় পানির যদি জেলা প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। এই মুহূর্তে আমার সামনে একজন পর্যটক রয়েছে, পর্যটককে আমি তার সাথে কথা আপনাদের সাথে জানাবো তার অনুভূতি জানার জন্য। কিনা আপনার নাম বলে? আমার নাম মাহবুবুর রহমান মারুফ। আমি সিলেটের জাফলং থেকে আসছি কক্সবাজারে এই সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত ঈদের ছুটিকে কাজে লাগিয়ে। তো এইখানে আসার পরে আমার যেমনটা মনে হয়েছে যে এখানকার উপজেলা প্রশাসন কর্তৃক যে নিরাপত্তাটা এবং সুশৃঙ্খলার ব্যাপারে টুরিস্ট পুলিশ যেমন ভূমিকা রাখছে, পাশাপাশি এই তীব্র তাপদাহের মাঝে পুলিশ বা প্রশাসন, উপজেলা প্রশাসন যদি আমাদেরকে এইখানে স্বচ্ছ পানির যদি ব্যবস্থা করে দিত তাহলে মনে হতো যে আমাদের এই স্বস্তিটা ফিরে আসতো এবং এখানকার টুরিস্ট গাইডদেরকে সঠিক একটা নির্দেশনা দিয়ে। যেমনটা বলছিলেন শাহিনা, আসলে এটা দীর্ঘতম সমুদ্র সৈকত যদিও হয়, কক্সবাজারের লাবণী কলাতলি লোক পয়েন্টে লোকজন বেশি থাকে। তো আমরা আমাদের মাধ্যমে জেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের পর্যটকদের কথাগুলো পৌঁছে দেব। এবং এই ছিল সৈকতের কলাতলি পয়েন্ট থেকে আমাদের সর্বশেষ। ধন্যবাদ আব্দুর রহমান আপনাকে। সেখানকার কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। ঈদের ছুটিতে আনন্দে মেতে উঠেছেন চট্টগ্রামের ফয়েজ লেকে ঘুরতে আসা দর্শনার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, দর্শনার্থীদের ভিড় কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে জমে উঠেছে দর্শনার্থীদের ভিড়। আমরা সকাল সকাল ঈদের ওয়াটার পার্কে তরুণ-তরুণীরা ভিড় করেছে। সকলের পছন্দের জায়গা হয়ে উঠেছে চট্টগ্রামের ফয়েজ লেক। আমরা ফয়েজ লেকের ওয়াটার পার্কে আজকে অনেক সকাল থেকে দর্শনার্থীদের ভিড় দেখছি। চোখে পড়ার মতো শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সকলেই আনন্দ করছেন ওয়াটার পার্কে। তারা নাচানাচি করছে, লাফালাফি করছে পানিতে। তাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই ওয়াটার পার্ক। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা কেন ওয়াটার পার্কে এসেছে এবং কেমন লাগছে একটু জানার চেষ্টা করবো। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং সিওলবাসীদের ধন্যবাদ জানিয়েছে এত সুন্দর সুন্দর গাইড দেওয়ার জন্য এবং কম টাকায় এত ভালো ভালো প্যাকেজ দেওয়ার জন্য এই মোবারক দেশ টিভি ধন্যবাদ। আপনার কেমন লাগছে ওয়াটার পার্কে? আমাকে এখানে অনেক ভালো লাগতেছে যে আমরা আসছি। আর যারা না আসছে তারা তো এই মিস করতেছে, এই এনজয়, এই সৌন্দর্য মিস করতেছে অনেক। ওয়াটার পার্ক কেন এত ভালো লাগে? আমাদের ভালো লাগে এই জন্য যে আমাদের চট্টগ্রামের সবথেকে একটা ভালো একটা জায়গা, এখানে মানে ঘোরার জন্য বলেন যাই বলেন সব থেকে ভালো একটা জায়গা আমাদের, এই জন্য ভালো লাগে, এই জন্য আমরা ঘুরতে আসছি এখানে।
গরমের দিনে বেছে নিয়েছেন ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক আসলে আসার কারণ থেকে আসার কারণে আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় ওয়াটার পার্ক এখানে আছে, আরগুলো হচ্ছে অন্য জায়গায়, তার জন্য আবার ঠান্ডা পানি, এই জন্য আমরা এখানে আসি। আপনার কেমন লাগছে একটু জানতে চাইবো, আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। বাবুগুলি প্রতি বছর আসা এখানে, প্রতি বছর আসেন। যেমনটি শুনছিলেন সকলেই ওয়াটার পার্কে আসছিলেন, তারা তাদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে তাদের প্রথম পছন্দ এখানে এই ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে আসার কারণ হচ্ছে গরমের স্বস্তির জন্য এই ওয়াটার পার্কে তারা আসছেন। আমি একটু এখানকার যারা আছে তাদের সকলের সাথে একটু কথা বলার জন্য সংশ্লিষ্ট তিনি আছেন। ঈদ উপলক্ষে ওয়াটার পার্কে কি কি আয়োজন রয়েছে? ওয়াটার পার্ক পুরো ফয়েজ লেক কমপ্লেক্সের একটা পার্ট হচ্ছে ওয়াটার পার্ক। ফয়েজ লেক কমপ্লেক্সে আমরা 5টা নতুন রাইড এনেছি, এটা ওয়াটার পার্কের বাইরে। আর ওয়াটার পার্কের মূল আকর্ষণটা থাকে এখানে যতক্ষণ ঘোরা থাকে ততক্ষণ একটা ডিজে শো থাকে, আমরা বিভিন্ন কম্পিটিশন আয়োজন করে থাকি এবং নানা ধরনের ইভেন্ট থাকে এবং ডিসকাউন্ট বলতে পারে আপনার গেট থেকে যদি এন্ট্রি প্লাস খাবার বা অন্যান্য আরো ফ্যাসিলিটি পেলেন। সব মিলে আমরা আসলে ফয়েজ লেক ওয়াটার পার্ক যেটা আছে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, ঈদের সময় সবাই ছুটিতে থাকলেও আমরা এটা চেষ্টা করি যেন ছুটির মধ্যে দর্শনার্থীরা সফলভাবে এটা উপভোগ করতে পারেন। ঈদ উপলক্ষে কি কি সুবিধা রয়েছে? ডিজে অথবা অন্যান্য কোনো গানের আয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, আমরা তো বিভিন্ন ধরনের ইভেন্ট থাকছে ডে বাই ডে, হয়তো ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে দর্শনার্থীদের আগমনটা বাড়তে থাকে। আমাদের ইভেন্টগুলো বিভিন্ন সেগমেন্টে থাকে, বাচ্চাদের, তারপর হচ্ছে আমরা চেষ্টা করি এসে সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারে। যেমনটি বলছিলেন ওই ফয়েজ লেক ওয়াটার পার্ক শুরু করে কিশোর তরুণী সকলেই মুহূর্ত থেকে চট্টগ্রামের ওয়াটার পার্ক থেকে এই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ পায়েল আপনাকে। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে দর্শনার্থী উপস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। কেমন কাটছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ঈদ জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, প্রিয়জনকে ছাড়া শহীদ পরিবারের ঈদ কেমন কাটছে, কি বলছেন তারা? শাইনা, শুরুতে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এখন দাঁড়িয়ে আছি যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থানে নিহত শহীদ আবু রায়হানের বাড়িতে আমি দাঁড়িয়েছি। আবু রায়হান নোয়াখালীর সদর উপজেলার 59 ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে। সে ঢাকাতে গুলশান কমার্স কলেজে অধ্যয়নরত অবস্থায় ছিল। ঠিক সেই অবস্থায় গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তখন ঢাকার বাড্ডাতে একটি বিজয় মিছিল বের হয়েছিল। সেই মিছিলে সে যোগদান করেছিল, কিন্তু হঠাৎ একটি বুলেট এসে তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়। বুলেট তার মাথায় বিদ্ধ হওয়ার পর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে তার মৃত্যু হয়। এরপর সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলেও কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো শহীদ রায়হানকে ছাড়াই কিন্তু এই প্রথম তার পরিবারে যে একটি ঈদ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেই আমেজ, ঈদের আমেজ বলতে যেটি বোঝায়, সেই আমেজ এই পরিবারের মাঝে নেই বললেই চলে। গেল যে রমজানে, পুরো রমজানেই পরিবারে একটি বিষাদের ছায়া ছিল, সেই বিষাদের ছায়া এখনো অব্যাহত রয়েছে শহীদ আবু রায়হানের পরিবারে। তো আমি এখন কথা বলবো শহীদ আবু রায়হানের বাবার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে ছেলে হারায় প্রথম ঈদ, আপনার একমাত্র ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনার কেমন লাগছে ঈদে? আমার তো মন দিল ভালো লাগতেছে না। আমার ছেলে চলে গেছে, আমার ঘর ঠান্ডা, আমার নিরিবিলি ঘর। আমার ঘরে আইলে আমার কলিজা ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। আমি বাড়ি থেকে বাইরে আমার কবরস্থানের কাছে গেলে আমার কলিজা ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। আমার কিছুই ভালো লাগতেছে না, মন্দির ভালো লাগে না, কাজকর্মে ভালো লাগতেছে না। কিভাবে কি করবো? আমি বাড়িতে আইসি আজ কদিন, আমার মনে অশান্তি, শান্তি নেই, ঘরে শান্তি নেই, ঘরে বইয়ে থাকতেও ভালো লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না। একমাত্র ছেলে হারাইছি নাকি আমি, আমার থেকে এমন মনে হইতেছে আমি নিঃস্ব হয়ে গেছি, সর্বহারা, কিছুই আমার মনে হয় নাই, একবার কিছুই নেই, এরকম আমার থেকে মনে হইতে আছে। এখন কি করি? আমি তো নিজে, আমার মাথায় কিছু কাজ করতেছে না, মাথায় কাজ করে না। আমি কি করবো না করবো, আমি কিছু দিশা পাই না, কোনো কাজকর্ম ভালো লাগে না। এখন আমি পুরা নিঃস্ব অবস্থা আছি।
ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে ছেলে হারানোর যে একটি বেদনার কথা তিনি বলছিলেন, এই পুরো ঈদে যে ছেলেকে হারিয়ে তিনি যে বেদনায় তিনি সেটি প্রকাশ করছিলেন। প্রিয় সন্তানকে হারিয়ে, একমাত্র ছেলেকে হারিয়ে তার ঈদ একদম বিষণ্ণতায় পরিণত হয়েছে। তা আমি এখন কথা বলবো শহীদ আবু রাহানের মায়ের সাথে, যার গর্ভে রাহান জন্ম নিয়েছিল। আমি তার কাছে জানতে চাইবো যে ছেলে তো কবরে শুয়ে আছে, কেমন লাগছে আপনার এই ঈদে? আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই, আমার ছেলে রমজান হইতে আমার কাছে নেই। আমার বাবা হারাই অনেক নিঃস্ব আছি। এমন ঈদ, রমজানের ঈদ উপলক্ষে আমি কিভাবে চলি? আমার সন্তান ছাড়া ঈদ কাটতে আমার খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়, কলিজার আগুন জ্বলি উঠেন। রাহানের কবরের পঞ্চাশ যায় কেনতে বাড়িতে আসি। আমার ছেলে তো কবরে শুয়ে আছে। আমার মানিক ছাড়া আমি কিভাবে ঈদ করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বাবার জন্য, রাহানের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। অন্যান্য বছর তো সেই ঈদে বাড়িতে হইচই করতো, মজা করতো, দুষ্টামি করতো, কিন্তু এই ঈদে তো তাকে আপনাদের পাশে নেই। এই ঈদে খুব শান্ত হয়ে গেছে, ঘর দুয়ার ঠান্ডা হয়ে গেছে। ছেলে ছাড়া খুব কষ্টে আছি, বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে ছেলে হারানো বেদনার কথা বলছেন। প্রতি ঈদে তার ছেলে তার পাশে থাকলেও কিন্তু এইবার ঈদে কিন্তু তার ছেলে পাশে নেই, সেই বেদনার কথাই তিনি বলছেন। তো শহীদ রাহানের পরিবারের পাশে কিন্তু গতকাল এবং আজকে যে শহীদ রাহানের যে বন্ধু বান্ধব তারা এসছে, তাদের বাবা মাকে দেখার জন্য সহপাঠীরা আসছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং মানবাধিকার সংগঠন কিন্তু শহীদ আবু রাহানের যে পরিবার আছে তাদেরকে এই ঈদে দেখতে আসছেন বলে আমরা জেনেছি। এ হচ্ছে শহীদ আবু রাহানের পরিবারকে নিয়ে আমার কাছে সর্বশেষ। শাইনা, ধন্যবাদ সুজন আপনাকে। নোয়াখালী থেকে শহীদ পরিবারের ঈদ উদযাপনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল্লাহ, স্থানীয়রা কি বলছেন এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কেমন হতে পারে, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শাইনা, দাঁড়িয়ে আছিস যে সাতক্ষীরার যে বিছট, যে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনের ফলে যে প্লাবিত হয়ে যাওয়া সেই এলাকাগুলি। আমি একটু আগে আপনার মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছিলাম যে কিভাবে পানির জোয়ারের যে তোড়ে ভেসে গিয়েছিল গ্রামকে গ্রাম, মানে একেবারে জোয়ারগুলো আসছিল, সেটা এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে সব প্লাবিত। জেলা প্রশাসক এখানে বললেন যে 10টি গ্রাম পরিপূর্ণ প্লাবিত। আমরা সকাল থেকে দেখেছিলাম 6টি, কিন্তু এখন জেলা প্রশাসকের বক্তব্য অনুযায়ী এটি কিন্তু 10টিতে হয়েছে। আর 20টি গ্রামে একেবারে লোনা পানি প্রবেশ করেছে। এখানে পুকুর নষ্ট হয়েছে, এখানে স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়েছে, মানুষের জীবন প্রবাহ ধ্বংস হয়েছে। আমি একজনকে যুক্ত করছি যার 100-র বেশি বিঘা যে মৎস্য চাষ তিনি করতেন, তিনি আজকে সর্বশান্ত। এখানে এরকম পরিস্থিতি অনেক মানুষ আজকে এখানে ঘের প্রধান, অথচ সেই ঘেরগুলো শেষ হয়ে গিয়েছে, ধান শেষ হয়ে গেছে, ফসল শেষ হয়ে গেছে। কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থা গতকালকের কথা তো আমি বলছিলাম, আজকের রাত্রি তো এলাকার লোকজন, এই এলাকার মানে খোলপটিয়া নদীর ধারে এখানে যে লোকজন, আমরা পানিবন্দী অবস্থায় আছি। সারা রাত্র লোকজন রাস্তার ওপরে এবং বিভিন্ন ঘর বাড়ি, এখানে আশ্রয় কেন্দ্র নেই, স্কুল আছে, স্কুল এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গরু বাছুর যেগুলো নিতে পেরেছে সেগুলো নিয়ে গেছে। বাদ বাকি জিনিসপত্র জোয়ারের স্রোতে ভেসে গেছে। সবাই সমস্ত মালমাত্রা, সাংসারিক জিনিসপত্র সেভ করতে পারে নাই। এমতো অবস্থায় 5,000-এর অধিক বিঘা জমির মৎস্য চাষ এটা প্লাবিত। পার্শ্ববর্তী আমার বল্লভপুর গ্রামের এখানে প্রচুর কৃষি ফসল উৎপাদন হয়, বিভিন্ন রকম আম, কাঁঠাল এবং গরমের ধান। কয়েকশো বিঘে, শত বিঘে জমির গরমের ধানগুলো লোনা পানিতে প্লাবিত। এখন এই অবস্থায় যদি এরপরে এলাকার কাঁচা ঘরবাড়ি যেগুলো ছিল সেগুলো তো বিলেন একরকম। এরপরে আরও আজকের এই জোয়ারে এবং রাত্রির জোয়ারে পানি উঠলে আরও পার্শ্ববর্তী ইউনিয়ন খাজরা, বটদাল, এগুলো হয়তো প্রতাপনগরের কিছু অংশ প্লাবিত হতে পারে। এখন কি করা দরকার? এখন দ্রুত আমরা যে পদ্ধতি নিচ্ছি, ওই
আমরা টিউব দিয়ে দ্রুত একটা নির্দিষ্ট এরিয়া পানি আটকানোর ব্যবস্থা করা দরকার। সেটা আমরা প্রশাসনের কথা বলে আমাদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সেই ব্যবস্থা দ্রুত কাজ। এখানে যে নদীতে আমরা বালির মাধ্যমে যে বস্তা পূরণ করে 50 ফুট 60 ফুট লম্বা যে বস্তা, এটা দিয়ে দ্রুত কাজ করলে পানি আটকানো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সম্ভব এবং এতে আরো সরবরাহ দরকার। আমাদের সকাল থেকে কাজ করছেন, আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে 7 দিন লাগবে, কি অবস্থা বলেন তো? যাতে সংক্ষেপে বাঁধের ব্যবস্থা হয়। আমরা গরিব অসহায় মানুষ, বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এলাকার লোকজনের ঘেরভেড়ির অত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা দ্রুত মাননীয় ডিসি সাহেবের কাছে বাঁধটা ব্যবস্থা যাতে দ্রুত হয় সেই দাবিটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা যেমনটি শুনছিলাম শায়না, এখানকার মানুষ চূড়ান্ত অসহায়। এখন আমি এখনো দেখাচ্ছি যে বাঁধটুকু টিকে আছে তারও অবস্থা যদি দেখায়, এই যে সেটিও কিন্তু এখন একেবারে বেশ ফাটল এবং ভাঙনের মুখে। আর এই যে এই জিও ব্যাগে কতটুকু 60-এর দশকের এই বাঁধ কতটুকু টিকিয়ে রাখা যাবে তা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখানে যে তৎপরতা চালাচ্ছে তাতে তারা 1 সপ্তাহ বলছে, তাতে আসলে তার মধ্যে সর্বশান্ত হয়ে যাবে বলে এখানকার মানুষরা মনে করছে। আর এই যে খরস্রোতা খোলপেটুয়া নদী, এটি দানবের মতো স্রোত, এর যে প্রবল স্রোত, প্রতি বছর এই অঞ্চলের মানুষ একেবারে জীবন যুদ্ধ করে টিকে থাকে। এখানকার মানুষ মানে এখনো পর্যন্ত তাদের যে সংকট, সেই সংকটে তারা এখনো খেতে পারেনি। গতকাল তাদের ঈদ গিয়েছে একেবারে বিষাদে। এই অবস্থায় মানুষের দাবি অবশ্যই এইবারের এই ভাঙনকে সামনে রেখেই যেন টেকসই বেড়িবাঁধ এই অঞ্চলে নির্মাণ করা হয়। এই ছিল সর্বশেষ শায়না। পরবর্তী কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আপনার মাধ্যমে আবারও এই বিছড় থেকে আপনাকে জানাতে সক্ষম হব। এই ছিল সর্বশেষ শায়না। ধন্যবাদ শরীফুল আপনাকে। সাতক্ষীরা থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।